আবির, লোকজন রেডি করো, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবেন এখন? কিছু মাল উদ্ধার করে আনতে হবে। কার মাল? পরেও জানতে পারবে। এখন লোকজন রেডি করো। ঠিক আছে। কিছুক্ষণ পরে 20 জন লোক নিয়ে রওনা দেয় জঙ্গলের দিকে, একটা নদীর পাড়ে, যেখানে আসিফ ওর অস্ত্রগুলো নামাবে। ওখানে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে কিছু লোক অস্ত্র নিয়ে আসে, সেগুলো নামাতে থাকে। তখনই আবির, অ্যাটাক করার জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে সব মাল নামানো হয়ে এলেই অ্যাটাক করে। দুই দলের লোকই আক্রমণ করে। এতে আকাশেরও কিছু লোক মারা যায়, আবার আসিফের কিছু লোক মারা যায়। যারা অস্ত্র নিয়ে এসেছে তাদের মধ্যেও কিছু লোক মারা যায়, আবার অনেকে তো পালিয়ে যায়। তাও সবগুলো অস্ত্র নিয়ে নেয়। আবির, সবগুলো অস্ত্র নিয়ে চলো। বস, একটা কথা বলবো কি? কি কথা বলো? আচ্ছা, আপনি কিভাবে জানলেন আজকে এই জায়গায় গেলে এই মাল পাওয়া যাবে? সে অনেক কাহিনী। বলা কি যাবে? বলার মতো না যে বলবো। তা অস্ত্রগুলো ঠিকভাবে পেয়েছিস তো? যেভাবে বলছেন সেভাবে পেয়েছি। তাহলে গোডাউনে এনে রেখে দে। ঠিক আছে ভাই। অস্ত্র নিয়ে গোডাউনে যায়, সেগুলো আরও কিছু লোক নিয়ে রেখে দেয়। অন্যদিকে আমার মাল চুরি করে নিয়ে যায়, কার এত বড় সাহস? কার আর হবে, ওই আকাশের বাচ্চার। ওর সাহস কিন্তু অনেক বেড়েছে, কিছু একটা করতে হবে। কি করব বস? ওই শালা কিভাবে আমাদের গোপন সব তথ্য পেয়ে যায় সেটাই বুঝতে পারছি না। শুধু আমাদের হলে তো হতোই, আমাদের ছাড়া আরো অনেক তথ্য ওর কাছে থাকে। কিন্তু তা কিভাবে পায়? আমাদের দলের হয়ে কেউ ওর সাথে কাজ করে না তো? এই ব্যাপারে তো কোনো কিছুই জানি না। তাছাড়া আমরা অনেক লোককেই তো বের করে দিয়েছি। কিন্তু ওর পরেও কি করে যে আমাদের গোপন সব তথ্য পায়, এটাই এখন পর্যন্ত বুঝতে পারছি না। এখন তাহলে কি করবেন? কাল তো আরেকটা ট্রাক মাল আসবে। কড়া নিরাপত্তা নিয়ে আনতে হবে। ঠিক আছে। অন্যদিকে আকাশ সব কথা শুনতে থাকে, কিন্তু পরের মালগুলোর উপরে হামলা করেনি। কেননা আগে যে মাল পেয়েছে ওটাই অনেক কিছু। নতুন করে যদি আবার হামলা করে তাহলে তো সমস্যা। এইদিকে মালগুলো ঠিকভাবে এসেছে তো? জি বস, সব ঠিকভাবে এসেছে। যাক, এবার আর বুঝতে পারেনি। বুঝবে কি করে? এবার তো আমরা দুজনে মিলে প্ল্যান করেছি, সেজন্য বুঝতে পারেনি। এটা অবশ্য ঠিক বলেছিস, যা তাহলে এখন। ঠিক আছে। ওদের সব কথা আকাশ শুনতে থাকে, তাও বলেনি কিছুই। কেননা বারবার যদি আক্রমণ করে তাহলে তো ওরা অস্ত্র আনা বন্ধ করে দিবে। সেই জন্য মাঝে মাঝে সুযোগ দিতে হয়, তাহলে ওরা আনবে। আবির, তুই এই দিকটা দেখ, আমি বের হব। এরপর আর কোনো প্ল্যান আছে কি? আছে তো। এখনই বলে দিন। একটা কাজ করো, আজকে তো শনিবার, মঙ্গলবার একটা জায়গায় অ্যাটাক করব, সেজন্য তৈরি হয়ে থাকবে। তবে যে অস্ত্রগুলো এনেছি ওইগুলো ভালো করে পরিচর্যা করতে থাকো। ঠিক আছে, তাই করব। ওইগুলো নতুন মডেল, সেজন্য তোমরা চালিয়ে নাও। এইদিকে চলে যায়। আবিরও লোকজন নিয়ে কাজ করতে থাকে। বাসায় ফিরতে থাকে, তখন কারোর সাথে গাড়ির ধাক্কা লাগে। চোখে কি দেখেন না? একে তো রং সাইড দিয়ে এসেছেন, তার উপর গাড়িটাও মেরে দিলেন। সামনের গাড়ি থেকে কোনো শব্দ আসছে না, সেই জন্য নেমে দেখতে থাকে। এ কি, মারা গেল নাকি? গাড়িরও তো তেমন কোনো ক্ষতি হয়নি, তাহলে কিভাবে কি বুঝতে পারছি না। এই যে ভিতরে কেউ আছেন। কোনো শব্দ শুনতে পাচ্ছে না, সেই জন্য গাড়ির গ্লাস ভেঙে ভেতরে দেখতে থাকে। তখনই একটা মেয়েকে দেখতে পায়, অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই জন্য গাড়ি থেকে বের করে নেয়। তারপর কোলে নিয়ে আকাশ ওর গাড়িতে এনে বসায়। ওখান থেকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর, দেখুন তো কি হয়েছে। আপনি একটু বসুন, আমরা দেখতেছি। ওখানে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে ডক্টর বের হয়। দেখুন, উনি মাথায় আঘাত পেয়েছে। ঠিক হবে তো এখন?
ঠিক তো হবে, তবে এখন একটু সমস্যা আছে। সমস্যা বলতে কী রকম সমস্যা? মাথায় আঘাত লাগার কারণে উনি একটু বেশি অসুস্থ, সেজন্য অনেক কিছুই মনে পড়বে না। তার মানে আপনি বলতে চেয়েছেন মেমোরি লস? পুরোপুরি না, 1 সপ্তাহর ভিতরে ঠিক হয়ে যাবে। এই সময়ে কোনো কিছু মনে থাকবে না, তবে 1 সপ্তাহ হওয়ার পরে কিছু কিছু মনে পড়বে। এভাবে মোটামুটি 10 দিন পরে অনেকটা মনে পড়তে থাকবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে ওকে হসপিটাল রেখে দিন, আমি টাকা জমা দিয়ে দিচ্ছি। দেখুন, এই সমস্ত রুগীর এখন দরকার হচ্ছে স্বামীর যত্ন আর ভালোবাসা। আমি তো এখনও আমি সবই বুঝি, এই বয়সে একটু আধটু ঝগড়া হবেই, তবে চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি আর করার, ইরাকে নিয়ে আকাশ ওর বাসায় আসে। এখনও ইরার জ্ঞান ফেরেনি, সেই জন্য ওকে রুমে এনে শুয়ে দেয়। তারপর ওষুধ মুখে দিয়ে পানি খাইয়ে দেয়। আকাশ সোফায় চলে যায় ঘুমোতে। সকালবেলায় ঘুম থেকে উঠে বুকে ভারী কিছু অনুভব করতে থাকে। এ কি, এই মেয়ে সোফায়, তাও আমার বুকে? বুকের ওপর থেকে ওঠাতেই ঘুম ভেঙে যায় ইরার। উফ, আমাকে ঘুমাতে দাও এখানেই। বিছানা রেখে আমার বুকে কেন? তুমি আমার হাজবেন্ড, তোমার বুকে ঘুমাবো না তো কার বুকে ঘুমাবো? হায় আল্লাহ, এই মেয়ের দেখি সত্যি সত্যি মাথাটা গেছে। কবে যে ঠিক হবে এই মেয়েটা। ওই, তুমি কি বললে? কই, কিছু বলিনি তো। একদম লক্ষ্মী ছেলের মতো চুপ করে থাকবে। দেখো, তুমি বিছানায় এসে ঘুমাও। না, আমি তোমার বুকে ঘুমাবো, এখানেই বেশি আরাম। একে তো মেয়েটা অসুস্থ, সেই জন্য পারছে না উঠিয়ে দিতে। আবার অপরিচিত একটা মেয়ে যদি এরকম করে তাহলে তো সমস্যা, সেই জন্য চুপ করে আছে। এরপর 12টা বেজে যায়। ইরা এবার ঘুম থেকে উঠে, আকাশও নিজেকে ছাড়িয়ে নাই এবার। ওই হাজবেন্ড, শোনো। আমি তোমার হাজবেন্ড নই। তাহলে তুমি আমার কি হও? আমি তোমার কেউ হই না। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, নাস্তা খাইয়ে ওষুধ খেতে হবে। আমি তো সুস্থই আছি, আমি কেন ওষুধ খাবো? মাঝে মাঝে সুস্থ লোকদেরও ওষুধ খেতে হয়। এখন চলো। এইভাবে যাব না তো। তাহলে কোনভাবে যাবে? আগে তুমি আমাকে কোলে নিবে, ওয়াশরুমে নিয়ে যাব, দুজন একসাথে গোসল করব, তারপর নাস্তা করব। এইসব করার কোনো দরকার নেই। দরকার আছে, তোমার দরকার না হলেও আমার আছে। তুমি অনেক কিউট, সেই জন্য তোমাকে আমার ভালো লাগে। কথাটা বলে ইরা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এ কোন মুশকিলে পড়লাম আমি? এই মেয়ে তো দেখি আমাকে পাগল করে দিবে। এই মেয়ের ঠিকানা তো বের করতে হবে আমাকে। আচ্ছা, ওই মেয়ে তো গাড়ি চালিয়ে এসেছে, ওই গাড়ি থেকেও তো অনেক কিছু জানা যাবে। আবিরকে একটা কল দিয়ে বিষয়টা বলি তাহলে। একটু পরে আবিরকে কল দিয়ে বিষয়টা বলে। আচ্ছা, আমি তাহলে গাড়ির নাম্বারটা নিয়ে খোঁজ খবর নিচ্ছি। তাড়াতাড়ি করো। সন্ধে হয়ে আসে। ইরা তো এখনও ঘুমাচ্ছে। আকাশ কম্পিউটার নিয়ে বসে পড়ে। ইরা যে ঠিকানা বের করবে তাও সম্ভব হচ্ছে না, কেননা ওর নাম ঠিকানা জানে না। ইরার ব্যাগটি তো গাড়িতে রয়ে গেছে, সেই জন্য জানে না। এদিকে আবির ওই জায়গায় এসে কোনো গাড়ি পায় না, সেজন্য আশেপাশে কিছু লোককে জিজ্ঞেস করে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পুলিশ তো অনেক আগেই গাড়ি নিয়ে চলে গেছে। কোন থানায়? তা তো জানি না। আবির পুরো রাত পুলিশ স্টেশন খোঁজ নিয়েও জানতে পারেনি। এইদিকে আকাশ ওর কাজ শেষ করে বিছানায় এসে ঘুমিয়ে পড়ে, কেননা সোফায় ঘুমালেও ইরা এসে বিরক্ত করে। সেই জন্য বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন আবারও ইরা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আবারও নিজেকে ছাড়িয়ে নেয়। এই যে, নাম কি আপনার? নাম তো আমার মনে পড়ছে না, তুমি বলো কি নাম আমার? জানলে তো তোমাকে জিজ্ঞেস করতাম না। তুমি অনেক বাচ্চা, নিজের বইয়ের নামটাও মনে রাখতে পারো না। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নিন, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। তুমি খাইয়ে দিবে তো? ঠিক আছে, দিব। তাই কি আর করার, খাবার খাইয়ে দিতে থাকে। ইরাও মোবাইলে কার্টুন দেখতে থাকে। সকালে আবিরকে আবার কল দেয়। কত দূর হলো? কি করব বস, অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। থানায় যোগাযোগ করনি? প্রতিটা থানায় যোগাযোগ করেছি, কোনো থানা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি নেই। কেউ কি কারো মিসিং হওয়ার রিপোর্ট কি করিয়েছে? সেটা তো আজকে জানতে পারবো।
ঠিক আছে, দেখে আমাকে জানাও। আমি হয়তো আজকে আসবো না। কি করতে হবে না হবে আমি সবটা জানিয়ে দিব। ঠিক আছে বস। এদিকে ইরা তো এখানে আকাশের সাথে আছে। এবার চলুন ইরার পরিবারের কাছ থেকে ঘুরে আসি। তবে আপনাদের আকাশের ব্যাপারে কিছু জানিয়ে দিই। আকাশের বাবা মা কেউ নেই, কিন্তু বেঁচে নেই। ও একাই থাকে এই বাড়িতে। কিভাবে এই মাফিয়া জগতে এসেছে তা আপনারা জানতে পারবেন গল্পের সাথে থাকলে। এখন চলুন ইরার পরিবার থেকে ঘুরে আসি। ইরার আম্মু, তোমার মেয়ে কি ফিরছে বাসায়? কই, এরা তো বাসায় ফিরে নেই। তোমার মেয়ে কি বাচ্চা নাকি? বাচ্চা কেন হতে যাবে? যখন ওর বিয়ের কথা বলি তখনই বাসা থেকে বের হয়ে কারো না কারো বাসায় গিয়ে 3-4 দিন বেড়াতে যায়। এই বয়সে বিয়ে দিতে চাইলে এরকম তো করবেই। তোমার মেয়ের বর্তমানে 23 বছর শেষ। তো কি হয়েছে? কিছু হয়নি। ইরা নিজে তো কোনো ছেলেকে পছন্দ করে না। যাও, আমরা ঠিক করে দেই। ওর পছন্দ হয় না। কি করব বলো? ওর যার সাথে থাকবে সারা জীবন তাকে তো পছন্দ হতে হবে। সে পছন্দ কবে হবে শুনি? আচ্ছা, এবার আসুক, তারপর আমি কথা বলে দেখব। এবার কোনো বান্ধবীর বাসায় গিয়েছে। জানি না কখন ফিরবে, জেনে নেব। মনে যেন থাকে, হয় তো আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে, নয়তো নিজের পছন্দ করা ছেলেকে নিয়ে আসার জন্য বলবে। ঠিক আছে, বলে দিব। এখন তুমি অফিসে যাও। যাচ্ছি। তাহলে এখন বুঝতে পারছেন তো কেন ইরার বাবা মা ওকে নিয়ে চিন্তা করছে না। এখন চলুন আমরা অন্যদিকে যাই, মানে ইরার কাছ থেকে ঘুরে আসি। এই যে শুনছেন, কি চাই? আমার না ক্ষুধা লেগেছে। তো আমি কি করব? আমার জন্য খাবার নিয়ে আসো। কি কি খাবার? বুয়াকে বলে দিচ্ছি, রান্না করে দিবে। আইসক্রিম খাবো আমি। ঠিক আছে, নিয়ে আসতেছি। তা কোন ফ্লেভার লাগবে? আমি সাথে আসি, তাহলে দেখে নিতে পারবো। ঠিক আছে, চলুন। বের হয়ে নিচে নামে, তারপর একটা দোকানে আসে। সেখানে ভাই, আপনি হঠাৎ আমার দোকানে? তোর দোকানে কত রকমের আইসক্রিম আছে, সবগুলোর একটা করে সামনে রাখ। জি ভাই, রাখতেছি। সব কিছু সামনে এনে রাখে। ইরা দেখতে থাকে কোনটা রেখে কোনটা খাবে, নিজেই বুঝতে পারছে না। তাও 5-6টা নিয়ে নেয়। একটা করে হবে নাকি আরও নিতে হবে? আরো লাগবে আমার। একটা করে বক্স দিয়ে দে। 1 মিনিট সময় দেন, আমি দিচ্ছি। আইসক্রিম দেওয়া হলে সেগুলো নিয়ে চলে আসে রুমে, এসে কয়েকটা খেয়ে নেয়। কি করছেন? এতগুলো খেলে তো পরে ঠান্ডা লেগে যাবে। তুমি তো আছোই, তোমাকে জড়িয়ে ধরে ঘুমালে আর ঠান্ডা লাগবে না। এই মেয়ের তো সত্যি মাথাটা গেছে। না জানি সামনে আর কি কি করে। কবে যে এর মিসিং হওয়ার তথ্য পাবো। এদিকে আবিরকে কি করতে হবে তা একটু একটু করে বলতে থাকে। রাতের বেলায় কাল কিন্তু অ্যাটাক করব। কোন জায়গায়? কাল এসে জানাবো, তবে সব কিছু যেন রেডি থাকে। থাকবে। রাতে ইরা ঠান্ডা লেগে যায়, সেই জন্য ডক্টর নিয়ে আসে। ঠান্ডা লাগলো কি করে? আইসক্রিম খেয়ে। আমি ওষুধ দিচ্ছি, এগুলো খাওয়াবেন, তাহলে শরীর গরম থাকবে। কালেই ঘুমের ওষুধ খাইয়ে দিবেন, সাথে গরম হওয়ার ওষুধটাও। ঠিক আছে ডক্টর। চলি তাহলে। ডক্টর চলে যায়। রাতে ইরা আগের মতোই জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে 1 গ্লাস দুধের সাথে কিছু নাস্তা খাইয়ে দেয়। তারপর ঘুমের ওষুধ আর শরীর গরম রাখার ওষুধ খাইয়ে দেয়। আমি কাজে যাচ্ছি, ওর খেয়াল রাখবে। কোনো অসুবিধা হলে নিজেরা আগে দেখবে ঠিক করতে পারো কিনা। যদি না পারো আমাকে বলবে। ঠিক আছে, বলবো। চলে আসে ওর রাস্তা নাই। ওখানে আমির ততক্ষণে লোক নিয়ে তৈরি হয়েছিল। তাহলে এখন কি যাওয়া যাবে? চলো, তবে একটু সাবধানে থাকবে। ঠিক আছে। ওরা বেরিয়ে পড়ে একটা পুরনো বাড়িতে, যে বাড়িতে আজকে হেরোইন সাপ্লাই হবে। হিরোইন দিয়ে আমরা কি করব? এইগুলো জ্বালিয়ে দিব। এতে আমাদের কি লাভ? টাকা তো পাবো। তাহলে টাকা আমরা নিব আর হেরোইন জ্বালিয়ে দেব? ঠিক ধরেছ। ওরা যখনই আলাদা হবে তখনই অ্যাটাক করবে। ঠিক আছে। এদিকে লোকগুলো হিরোইন আর টাকা অদল বদল করে সামনের দিকে এগিয়ে যায়। তখনই অ্যাটাক করে ওদের মেরে ফেলে, টাকাগুলো নিয়ে নেয়, কিন্তু হিরোইনগুলো জ্বালিয়ে দেয়।
আচ্ছা ভাই, একটা প্রশ্ন করব কি? আমি কি করে জেনেছি? এই প্রশ্ন কি? এই প্রশ্ন না, তাহলে কোন প্রশ্ন? আমরা তো চাইলেই হেরোইনগুলো নিজেরা বিক্রি করে টাকা নিতে পারি। আমরা হেরোইন বিক্রি করব। সে হেরোইন ছেলেমেয়েরা কিনে তা দিয়ে নেশা করবে। আমরা নিজেরা খারাপ কাজ করি, কিন্তু তাই বলে অন্যরা খারাপ হবে তা হতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছি আপনার কথাগুলো। এখন চলো তাহলে, কেউ আসার আগে এখান থেকে চলে যেতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। ওরা বেরিয়ে পড়ে। এদিকে আকাশ আস্তানায় চলে আসে। আবির, এই টাকাগুলো আমাদের সব লোকদের দিয়ে দাও। কি বললেন? এতগুলো টাকা দিয়ে দিব? আমাদের লোকই আছে 50 জন। এখানে তো টাকা আছে 15 লক্ষ। 30 করে দিয়ে দাও। যে মাসে বেশি হবে সে মাসে বেশি দিব, আবার যে মাসে কম হবে সেই মাসে কম দিব। কি বলো তোমরা? বস, আপনি যা বলবেন তাই হবে। আমরা মুখের উপর আমরা কখনো কোনো কথা বলবো না। তাহলে এই 15 লক্ষ ওদের 50 জনকে দিয়ে দাও। ঠিক আছে, এই তোমরা লাইনে দাঁড়াও। আমি তাহলে গেলাম এখন। আবির ওদের টাকা দিতে থাকে। আকাশ দুপুরের পরে বাসায় আসে। ওই মেয়েটার কি ঘুম ভেঙেছে? এখনো ফিরেনি। খাবার তো রেডি আছে। জি আছে। আমি বললে উপরে নিয়ে আসিও। ঠিক আছে। অন্যদিকে কি ব্যাপার, ওরা এখনো আসছে না কেন? তা তো জানি না। কল দিয়ে দেখতো। কল তো দিয়েছি, কিন্তু কেউ কল তো হচ্ছে না। কি বলো, একটা কাজ করো, ওখানে গিয়ে দেখে আসো তো সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, যাচ্ছি। জাফরের লোকেরা ওখানে আসে। এসে দেখে কোনো কিছুই ঠিক নেই। চারিদিকে লোকেরা মরে পড়ে আছে। সে যেন জাফরকে আবার কল দেয়। বস, এখানে তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? এখানে তো আমাদের লোক সাথে যাদের সাথে ডিল হওয়ার কথা ছিল ওরাও মারা পড়েছে। কার এত বড় সাহস আমার লোকদের মারে? তা এখন কিভাবে বলবো বলেন? খোঁজ নিয়ে দেখ তোরা। ঠিক আছে বস। এরা খোঁজ নিতে থাকে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে বসে আছে। ওই, তুমি এতক্ষণ কই ছিলে? কাজ ছিল, সেজন্য বাহিরে গিয়েছিলাম। আমাকে একটু আদরও করো না তুমি? এত কিপটে কেন তুমি? তুমি কি আমার বউ লাগো যে আদর করব? আমি যদি তোমার বউ নাই হই, তাহলে তোমার বউকে? বিয়ে করলে তো বউ হবে। তোমার মাথা আসল হয়ে গেছে। তার নিজের মাথা ঠিক নেই, সে পড়ে আছে আমার মাথা নিয়ে। কিছু কি বলেছো? কই না তো। তোমার জন্য আজকে আমি রান্না করব। কি রান্না করবে শুনি? সেটা তো জানি না। তার চেয়ে ভালো কফি বানাও। কফি আবার কি? উফ, আমি কাকে কি বলছি যে নিজের নামটাই ভুলে গেছে, সে কিভাবে কফি বানাবে? আচ্ছা, ওষুধ খেয়ে নাও। এ কি, ফ্রিজ থেকে আইসক্রিম খেলো কে? আমি সব খেয়ে নিয়েছি। তাই বলে সবগুলো? হুম, খেয়েছি তো কি হয়েছে? এমনিতে না তুমি অসুস্থ, তার উপর আবার। আরে কিছুই হবে না। কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে আবারও জ্ঞান হারায়। কপালে হাত দিয়ে এর তো জ্বর এসেছে। কে কোথায় আছো? জি স্যার, বলুন। ডক্টরকে আসতে বলো। সাথে বলে দাও ওর জ্বর এসেছে, সেজন্য কিছু মেডিসিন যেন নিয়ে আসে। ঠিক আছে। কিছুক্ষণ পরে ডক্টর এসে ওষুধ দিয়ে যায়। সাথে আপনাকে কিছু কথা বলার ছিল। কি কথা? ওনার তো জ্বর, এরকম অবস্থায় রোগীর সেবা যত্ন করা অনেক দরকার। তা তো বুঝলাম, কিন্তু আমাকে কি করতে হবে? প্রথমত দৈনিক 2 বার করে ওনার শরীর ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। গোসল করানো যাবে না, সেজন্য ভেজা কাপড় দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। কিন্তু ডক্টর, আমি কি করে করব? দেখুন, আপনাকে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাছাড়া উনি আপনার স্ত্রী, ওনাকে দেখা বা স্পর্শ করা অধিকার আপনার আছে। চলি তাহলে। ডক্টর চলে যায়। এরপর আবার রুমে আসে। এই ডক্টরের বাচ্চা তো আচ্ছা একটা ঝামেলায় আমাকে ফাঁসিয়ে দিল। তাছাড়া এই মেয়ের তো জামাও নেই। এখানে কি করব? কিছু জামা নিয়ে আসি বরং। যেই ভাবা সেই কাজ। শপিং মলে এসে কিছু জামা আর সাথে কিছু জিনিস নিয়ে বাসায় আসে। তারপর চোখ বেঁধে নেয়। এরপর এক এক করে ভেজা কাপড় দিয়ে ইরার শরীর পরিষ্কার করতে থাকে। তারপর জামা চেঞ্জ করে অন্য একটা নতুন জামা পরিয়ে দেয়। পরানো হয়ে গেলেই
আমাকে কোন ঝামেলায় ফেলে দিলে? ভালোই ছিলাম ওখানে। এই মেয়ে তো আমার লাইফের 12টা বাজিয়ে দিবে। কোনো মতেই তো শান্তি পাচ্ছি না। নাই এর খোঁজ পাচ্ছি, যদি ওর ছবি দিয়ে খোঁজ করি তখন তো আরও বিপদ। দেখা যাবে অনেক বদমাশ চলে আসবে নিজের আত্মীয় বলে। আচ্ছা আর কয়েকটা দিনই তো, এরপর দেখি কি করা যায়। কিছুক্ষণ পরে ইরাকে খাইয়ে দিয়ে কম্পিউটার নিয়ে কাজ করতে থাকে। তখন জাফর কি করেছে, সাথে আসিফও কি করেছে তা দেখতে থাকে এক এক করে। ওদের মেসেজগুলো পড়তে থাকে। আসিফ, আমার লোকদের কে মারলো? আমি তো জানি না। কয়েকটা দিন আগেও তোর কিছু অস্ত্র কেউ হামলা করে নিয়ে গেছে। তুই সেটার প্রতিশোধ নিচ্ছিস না তো? আমি কেন এরকমটা করব? তাহলে আর কে করবে এরকমটা? আরও অনেক মাফিয়া তো আছে, ওদের জিজ্ঞেস কর, তাহলে তো জানতে পারবি। ওদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তাহলে তুই কি বোঝাতে যাচ্ছিস? আমি কি বোঝাতে চাচ্ছি তা তুই ভালো করেই জানিস। আমি কিছুই জানি না। তোর থেকে আমার হেরোইন নেওয়ার কথা ছিল, কিন্তু পরে আমি তা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো কি হয়েছে? তুই সেটার বদলা নেওয়ার জন্য এইসব করছিস তো? কারণ তুই জানতি আমি কোন জায়গায় লেনদেন করব। দেখ, আমি এইসব জানি না। আমার মোটেও বিশ্বাস হয় না। বললাম তো আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। কথাটা বলার পরে আর কোনো মেসেজ করেনি। সবটা দেখতে থাকে আকাশ। সবটা দেখে ওর মাথায় একটা প্ল্যান আসলো। আমি যদি কোনোভাবে আসিফ আর জাফরের মধ্যে একটা দ্বন্দ্ব করে দিতে পারি তাহলে তো সব দিক দিয়ে আমারই লাভ। ওরা মাঝখান থেকে মারামারি করতে থাকবে, অন্যদিকে লাভ আমার। কিন্তু কিভাবে কি করা যায় ওটাই তো ভেবে পাচ্ছি না। যাক গিয়ে কাল ভেবে নিব, এখন বরং আমি ঘুমাই। ঘুমিয়ে পড়ে। রাত 3টের পরে ইরা তো জ্বরের কারণে উল্টোপাল্টা বকতে থাকে। এই মেয়েকে নিয়েও পারি না, কিভাবে কি করব এখন একে নিয়ে। এর পরিবারও কেমন লোক বুঝি না। ও যে এতগুলো দিন ধরে বাসায় ফিরছে না, একবারও তো খোঁজও নিচ্ছে না। আমি একটা ছেলে হয়ে কিভাবে একটা মেয়ের দেখাশোনা করব আপনারাই বলেন। আমি পানি খাবো। পানি এনে দেয়, সাথে খাইয়ে দেয়। তখন খেয়াল করে আবারও ইরার জামা ঘামে ভিজে গেছে। এখন আবার চেঞ্জ করতে হবে। উফ, কি করব এখন, ডক্টরকে কল দেই। একটু পরে ডক্টর কল রিসিভ করে কথা বলতে থাকে। কিন্তু ওইরকম করাটা কি ঠিক হবে? হবে, শুধু দেখবেন আবার বেশি ঠান্ডা যেন না লাগে। ঠিক আছে। এরপর ইরা জামা সবকিছু খুলে ফেলে, সাথে আবারও শরীরে থাকা ঘামের পানি কাপড় দিয়ে পরিষ্কার করে নেয়। তারপর একটা পাতলা কাঁথা দিয়ে ঢেকে রাখে, সাথে এসির হাওয়া একদম কমিয়ে দেয়। কেননা নয়তো গরম কমাতে গিয়ে উল্টে ঠান্ডা বেশি লেগে যাবে সকালবেলায়। হাই আল্লাহ, আমার এই অবস্থা হলো কি করে? তার মানে কি আকাশ আমার সাথে? যাক, ভালোই হয়েছে, ও তো আমার হাজবেন্ড হয়। সেজন্য আকাশকে ডেকে তোলে। চোখ মেলে তাকিয়ে ইরাকে দেখে কিছু বলতে যাবে। ওই এত চেঁচাও কেন? আমি তোমার বউ, বাহিরের কেউ না যে দেখলে সমস্যা হবে। এখন বলো, আমার এইসব কেন খুললে? রাতে ঘামে ভিজে গিয়েছে সবকিছু, সেজন্য খুলে ফেলেছি। যাক, ভালো করেছো। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। এই অবস্থায় যাবে? সরি, মনে ছিল না। ইরা সবটা পরে নেয়। অন্যদিকে আকাশ রেডি হয়ে নেয়। নাস্তা করে ইরাকে বাসায় রেখে চলে আসে আস্তানায়। আবির একটা কথা বলার ছিল। জি ভাই বলেন। আবিরকে জাফর আর আসিফের সব কথা বলতে থাকে। সবটা শোনার পরে আপনি কি করে জানলেন ওদের মধ্যে কি কথা হয়েছে? এখন এটা বলো আমাকে, কি করা যায়? জাফরের এখানে নতুন লোক দিয়ে হামলা করায়। তাহলে ওদের বলবে যদি ও ধরা খায় যেন আসিফের নাম বলে। ঠিক আছে। আরও কিছু প্ল্যান শিখিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে বাসায়। এসে দেখে ইরা ঘুমোচ্ছে, সেই জন্য কম্পিউটার নিয়ে বসে পড়ে। তখন আবির কল দেয়। বস, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? কারা যেন আমাদের অ্যাকাউন্ট হ্যাক করেছে। কি বলছো? একটু আগেই টাকা উঠতে গিয়ে দেখি সব খালি। এটা কিভাবে সম্ভব? গতকালও তো টাকা ছিল। কিন্তু আজকে নেই। নতুন লোকদের জন্য টাকা তুলতে এসে জানতে পারি। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি বাকিটা দেখতেছি। এবার আকাশ ওর অ্যাকাউন্ট নাম্বার লগ ইন করে। তারপর কোন কোন জায়গায় কিভাবে টাকাগুলো খরচ হয়েছে তা জানতে থাকে। তখন চোখে পড়ে কয়েকটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট। তখন বুঝতে বাকি রইল না যে টাকাগুলো কোথায় গিয়েছে। সেই জন্য একটা সার্ভারে আকাশ লগ ইন করে ঢোকে। তখন
আরে ভাই, আপনি এতগুলো মাস পরে? এসেছি একটা কাজে। কি কাজ আমাকে বলুন, আমি করে দিচ্ছি। কেন, আমি কি পারবো না? আমি তা বলতে চাইনি। আপনি কেন কষ্ট করতে যাবেন শুধু শুধু? কিছু হবে না, তুমি আমাকে এটা বলো, এই অ্যাকাউন্ট থেকে টাকা কে নিল? বিশ্বাস করুন বস, আমি জানি না। তাহলে টাকা নিল কে? দুজনে মিলে খুঁজতে থাকি, তাহলে তাড়াতাড়ি পাবো খুঁজে। ঠিক আছে, খুঁজো তাহলে। আকাশ আর ঈশান মিলে খুঁজতে থাকে। অনেকটা সময় ধরে খোঁজার পরে একজনের অ্যাকাউন্টে টাকাগুলো ফেলে। ভাই, টাকাগুলো পেয়েছি। কার এত বড় সাহস হলো আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে? একে তো চিনি না, নাই আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কথা বলে দেখো, যদি তেরামি করে সারা জীবনের জন্য ওর হ্যাকিং আমি বন্ধ করে দিব। ভাই, আপনি শান্ত হন। আমি ছেলেটার সাথে কথা বলে আপনাকে জানাইছি বিষয়টা। তাড়াতাড়ি করো। ঈশান ওই লোকটাকে মেসেজ করে কথা বলতে থাকে। তখন দেখুন, আপনি যেই হন না কেন, আমি টাকা ফেরত দেব না। তুমি কি জানো তুমি কার টাকা মেরেছো? কে উনি শুনি? তুমি কি জানো তুমি কার টাকা মেরেছো? তুমি তো এই লাইনে নতুন, সেই জন্য তোমাকে যদিও নাম বলি তুমি মোটেও চিনতে পারবে না। তারপরেও নাম তো বলুন। একে নাম শুনেছো? লোকটা একে নাম শুনে ভয় শেষ, কেননা হ্যাকিংয়ের জগতে এমন কোনো ব্যক্তি নেই যে একে নামটা শোনেনি। উনি কিভাবে একে হবে? তোমাকে আমি তো এত কিছু বোঝাতে পারবো না। তুমি ওনার টাকা ফেরত দিবে নাকি আমি তোমার উপর অ্যাটাক করা শুরু করব? না ভাই, এরকমটা করবেন না। আমি 1 মিনিটেই টাকাগুলো দিতেছি। তাড়াতাড়ি করো। 5 মিনিটের মধ্যে টাকা চলে আসে। এতে আকাশ ঈশানকে আবার জানায়, ভাই, ও নতুন, সেই জন্য না জেনেই। ওকে বলে দিবে এভাবে যেন পরবর্তীতে আর এরকমটা না করে। ঠিক আছে ভাই। সাথে এটাও বলবে, কোনো ব্যক্তির যদি এরকম ভাবে আর ক্ষতি করে তাহলে ওর জন্য ভালো হবে না। ঠিক আছে ভাই, বলে দিব। টাকাগুলো আসার পরে আবিরকে কল দেয়। ব্যাংকে যাও, টাকাগুলো তুলে নাও। অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই, বলছি তো তখনই। টাকা আবার এসেছে। কিন্তু কিভাবে? এত কিছু তুমি জেনে কি করবে বলো? তুমি বরং টাকা নিয়ে ওই কাজে দিয়ে দাও। ঠিক আছে বস। আবির ওই টাকা নিয়ে চলে যায়, ওই লোকগুলোর মাঝে দেয়। কি করতে হবে? বেশি কিছু না, এই লোকটার ওপর ছোট করে একটা হামলা করলে হবে। কিন্তু ওনাকে কি মেরে ফেলবো নাকি আহত করব? এইরকম কিছু করতে হবে না। তাহলে ব্যাপারটা একটু বুঝে বলুন তো। তোমরা তো 10 জন আছো, ওই লোকটাও কিন্তু একটা গ্যাং চালায়। ওর গ্যাংয়ে 20 জনের মতো লোক আছে। তোমরা শুধু যাবে, কিছু বোমা ফেলবে ওদের আস্তানায়। যদি বোমার আঘাতে কেউ মারা যায় তাহলে যাবে, যদি না মারা যায় কয়েকটা গুলি করো, 2-3 জনকে মেরে চলে আসবে ওখান থেকে। এটা তো সিনেমাকেও হার মানিয়ে দিবে। তোমাকে শুধু এইটুকু করতে হবে। 1 লাখ লাগবে। সমস্যা নেই, এই নাও 50, বাকিটা কাজ হয়ে যাওয়ার পরে। আমি পুরো টাকা একসাথেই নিই। ঠিক আছে, নাও। টাকা দিয়ে সাথে ঠিকানাও দেয়। ঠিকানা দিয়ে চলে আসে, সাথে ভাবতে থাকে, সামান্য 10 জনকে নিয়ে যে একটা ভাব দেখালো, আমাদের মতো 50 জন হলে তো কি না কি করতো। বসকে বলেছিলাম আরও লোক নিতে, কিন্তু না, এত লোক দিয়ে কি করবে। সে যাক গিয়ে, আমার কাজ শেষ, এবার বাকিটা ওরা যা করার করবে। কাজ শেষে আবির চলে আসে আর আকাশকে জানায়, তা ওরা কবে করবে কাজ? কিছু কি বলেছে? বলবো তো, 2-3 দিন ভিতরে করবে। ওদের কাছে বোমা নেই, সেগুলো আনবে। বুঝতে পেরেছি, কাজটা হয়ে গেলেই হয়। এটা কিন্তু ঠিক বলেছে। আচ্ছা শোনো, কাল একটা জায়গায় যেতে হবে। কোন জায়গায়? ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওখান থেকে বাসায় ফেরার সময় কিছু চকলেট নেয়। বাসায় ফিরে ইরা দেখে তো অনেক খুশি হয়ে যায়। এতগুলো চকলেট আমার জন্য? তোমার জন্য। দাও, আমি খাওয়া শুরু করি। বেশি খাওয়া কিন্তু চলবে না, বুঝলে? অল্প করে খাবো। চকলেট খেতে থাকে, খেতে খেতে গল্প করতে থাকে। তখন, আচ্ছা, আমার প্রথম সন্তান প্রথম সন্তান কি? ছেলে নাকি মেয়ে? কথাটা শুনে আকাশের ঢেকুর উঠে যায়, কেননা আপনারা তো সবই জানেন। সেই জন্য নতুন করে আর কিছু বললাম না। আগে তুমি সুস্থ হও, তারপর। আমার তো কিছুই হয়নি, আমি তো সুস্থ আছি। জানি তোমার কিছু হয়নি,
কিন্তু বাচ্চা নেওয়ার মতো শরীর তোমার এখনো হয়নি। আর একটু মোটা হও। কি বলো? আমার তো যথেষ্ট ওজন আছে মনে হচ্ছে। আরও 5 কেজি ওজন বাড়াও, তারপর। সত্যি বলছো তো? 100% সত্যি বলছি আমি। নাও চকলেট খাও। কি আর করবে, চকলেট খেতে থাকে, সাথে মনে মনে অনেক গালাগালিও করতে থাকে। রাতে তো ইরা আবারও আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবির ওই ঠিকানায় যায় কিছু লোক নিয়ে। ওখানে কোনো কিছু দেখতে পাচ্ছে না, সেই জন্য বস, এখানে তো কিছু নেই। 10 মিনিট পরে একটা নৌকায় করে কিছু লোক আসবে। তারপর কি করব? নৌকায় থাকা একজন মহিলাকে চেক করবি। পুরুষ হয়ে মহিলাকে চেক করি কিভাবে? ওটাও পুরুষ, মহিলা সেজে আসবে। কিন্তু কি চেক করব? ওর কাছে কিছু ডায়মন্ড পাবি, ওইগুলোর জোর করে নিয়ে আসবি। মেরে ফেলতে হলে মেরে ফেলবি। এর কাছে কি করে আসবে? উফ, তুই এত প্রশ্ন কেন করিস? যা বলেছি তা কর। ঠিক আছে। ইরা তো অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ইরার আব্বু, ও ইরার আব্বু, কি হয়েছে বলো? তোমার মেয়ের আর কোনো খোঁজ খবর পেলে কি? আজকে তো 5 দিন চলছে। এবার ওর কোনো বিপদ হলো না তো? তাহলে কি ওর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুলিশ বা টিভিতে দেখাতে বলি, কি বলো? তাই করো। মেয়েটা তো আগেও 3-4 দিনই চলে আসতো, এবার 5 দিন হয়ে গেল। তাড়াতাড়ি যাও পুলিশ স্টেশনে। ঠিক আছে, যাচ্ছি আমি। রফিক চৌধুরী তো পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। অন্যদিকে আবির অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে একটা নৌকা আসে ওখানে। ওই তো নৌকা এসেছে, কিন্তু সাথে একটা মহিলা আর 2টা লোক। এখন তাহলে কি করব? আমাদের দরকার ডায়মন্ডগুলো। ঠিক আছে। একটু পরে যেই ওরা নৌকা থেকে নামে, ওদের ধরে ফেলে। কি চাই আপনাদের? চাই তো অনেক কিছুই, কিন্তু তোমরা কি তা দিতে পারবে? ঠিক বুঝলাম না। দেখো, আমরা জানিও কোনো মেয়ে না। ওর কাছে যে ডায়মন্ডগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দাও, আমরা চলে যাব এখান থেকে। যদি না দেই? এই যে এক এক করে 3 জনকে মেরে তারপর নিয়ে যাব। এবার ওরা একটু ভয় পেল, কেননা ওদের কাছে কোনো হাতিয়ার নেই। তাছাড়া ওরা যে এরকম বেশ বদলে আসবে তা তো এরা আর জানতো না। কি আর করবে, ডায়মন্ডগুলো দিয়ে দেয়। যা ওরা আস্তানায় নিয়ে আসে। আকাশকে কল করে বলে দেয়, ওইগুলো লকারে রাখো, আমি কাল এসে দেখে নিব। ঠিক আছে। এইদিকে রফিক চৌধুরী চলে আসে পুলিশ স্টেশনে। ওসি সাহেব, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। আপনার মেয়ের ডিটেলস বলুন, আর কিভাবে কি হয়েছে তা বলুন। রফিক চৌধুরী নামসহ বাকিটা বলতে থাকে। সবটা শোনার পরে, কখন থেকে পাওয়া যাচ্ছে না? এই তো 5 দিন আগে। কি বলছেন? 5 দিন আগে থেকে পাওয়া যাচ্ছে না, আর আপনি এখন এসেছেন আমাকে বলতে? আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা কি বলুন তাহলে। আসলে আমার মেয়েকে যখনই বের কথা বলি, ও পালিয়ে আমাদের কোনো আত্মীয় বা ওর কোনো বন্ধুর বাসায় চলে যেত। আবার 3-4 দিন ভেতরে চলে আসতো। এই নিয়ে 7 বার পালিয়েছে, আর 7 বারও 3-4 দিনের ভেতর চলে এসেছে। কিন্তু এবার তো 5 দিন হয়ে গেল। ঠিক আছে, যান আপনারা, আমরা দেখতেছি বিষয়টা। জি স্যার, একটু দেখবেন। উনি তো রিপোর্ট লিখিয়ে চলে এসেছে। অন্যদিকে আকাশ আস্তানায় আসে, সবগুলো ডায়মন্ড এনে বিক্রি করে দেয়। তবে একটা ডায়মন্ডের টুকরো আকাশের পছন্দ হয়েছে, সেজন্য ওই টুকরো দিয়ে একটা আঙুলে রিং বানিয়ে নিয়ে আসে বাসায়। ইরা, ইরা, কি হলো, ডাকছো কেন? হাতটা বাড়িয়ে দাও। হাত বাড়িয়ে দিলে আকাশের রিং পরিয়ে দেয়। ইরা তো খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে কিস করতে থাকে, তাও কোনোভাবে ছাড়িয়ে নেয়। এত কিস করতে হবে না, যাও এখন ফ্রেশ হও, খাবার খাবো। ঠিক আছে। এদিকের খবর তো গেল। অন্যদিকে ওই লোকগুলো চলে যায় জাফরের উপরে অ্যাটাক করতে। জাফর তখন ওর আস্তানায় ছিল। একটা কাজ কর, ওরা যেভাবে বলেছে সেভাবে কাজটা করতে হবে। কিন্তু যদি ধরা পড়ে যাই? অ্যাটাক করি, কিছু লোককে মেরে আমরা চলে যাব। ঠিক আছে। এরা অ্যাটাক করে, তখন জাফরও ওর লোকদের রেডি করে। তোরাও অ্যাটাক কর, একটাকেও আজকে বাঁচতে দিবি না। ঠিক আছে বস। এরাও অ্যাটাক করে বসে, একে একে ভাড়াটের লোকদের মারতে থাকে। আমাদের তো 5 জন মারা গেল, তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। এইগুলো রেখে যাই তাহলে? সেটাই করি। কিছু অস্ত্র রেখে এরা পালিয়ে যায়। জাফর ওর লোকদের নিয়ে আসে।
দেখ তো এগুলো কার অস্ত্র? এইগুলো অফিসের অস্ত্র মনে হচ্ছে। কই দেখি তো। অস্ত্রে থাকা সিল দেখে বুঝতে বাকি রইল না ওদের এটা যে আসিফের কাজ। ওই আসিফের এত সাহস হয় কি করে? তাহলে এখন কি করবেন? লোক জমা কর, আমরা 2 দিনের ভিতরে আসিফের এখানে আক্রমণ করব। ঠিক আছে বস। এদিকে অবস্থা তো দেখলেন, এখন চলুন অন্যদিকে কি হচ্ছে তা দেখে আসি। এইদিকে ইরা এখন অনেকটাই সুস্থ হয়ে যায়। কিছু কিছু স্মৃতি ওর মনে পড়তে থাকে, কিন্তু আকাশকে এখনো ইরা ওর স্বামী বলেই মানে। রাতের বেলায় আমার না কিছু কাহিনী মাথায় ঘুরপাক খাচ্ছে। এই তো আমি বাবা মার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছি। আচ্ছা, আমার বাবা মা কোথায়? ওনারা তো বাসায়। আমি ওনাদের কাছে যাব। আচ্ছা, আমি নিয়ে যাব। সত্যি বলছো তো? হুম, সত্যি। ইরা তো খুশি হয়। এইদিকে আবিরকে পুলিশ স্টেশনে আবারও খোঁজ নেওয়ার জন্য বলা হয়। আবির খোঁজ এনে আকাশকে জানায়। তা ওদের ঠিকানা কি এনেছিস? এনেছি, তবে একটা কথা। কি কথা? আপনি এগুলো দিয়ে কি করবেন সেসব তো বললেন না। কাজ আছে। আচ্ছা, ওই দিকের কি খবর? ওদের দলের 5 জন মারা যায়। তাছাড়া যেভাবে বলেছি ওরা একটু বেশি করতে গিয়ে 5 জন মারা যায়। বুঝতে পেরেছি। তা জাফর এখন কি করবে? এটা তো এখন সে বলতে পারবে। আচ্ছা, কাজ করো তাহলে। আবিরের সাথে কথা বলে ইরার বাবাকে কল দেয়। কে বলছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আপনার মেয়ের খোঁজ আমি দিতে পারবো। সত্যি বলছো বাবা? তুমি আমার মেয়ের খোঁজ দিতে পারবে? পারবো, তবে একটা কথা। কি কথা বলো? আপনার সাথে আপনার মেয়ের ছবি তো আছে, আমার এই নাম্বারে ছবি পাঠান। যদি সত্যি আপনি ওই মেয়ের বাবা হন তাহলে আমি আপনার ঠিকানায় নিয়ে আসবো ওকে। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। ছবি পাঠানো হয়। ছবি দেখে বুঝতে বাকি রইল না এটা যে মেয়েটির পরিবার। সেজন্য রফিক চৌধুরী আবারও কল দেয়। এখন তো বিশ্বাস হলো। কাল আপনার মেয়েকে নিয়ে আসবো আমি। ঠিক আছে, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি? না আঙ্কেল, এটা আমার কর্তব্য। পরের দিন ইরাকে নিয়ে রফিক চৌধুরী বাসায় আসে। বাসায় ইরাকে দেখার পরে ওর বাবা মা তো অনেক খুশি হয়। ইরা, তুই এসেছিস? আপনারা কে? এসব কি বলছিস তুই? ওগো, ওনারা কি হয়? আমার মেয়ের কি হয়েছে? আসলে একটা সমস্যার কারণে ইরা কাউকে চিনতে পারছে না, তবে 7 দিনের ভিতরে মোটামুটি ঠিক হয়ে যাবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবে কি? আকাশ ওনাদের দুজনকে সবটা বলতে থাকে। ইরার অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে স্মৃতি ভুলে যাওয়ার ব্যাপারটাও বলে। তোমরা কি বিয়ে করছো? না আঙ্কেল। তাহলে ও তোমাকে স্বামী বলে সম্বোধন করছে কেন? এটা আমি নিজেও জানি না। হসপিটালে থেকেই ও আমাকে নিজের স্বামী বলে মেনে আসছে। ডক্টর ঔষধ দিয়েছে, গতকাল বলল ওর কিছু কিছু মনে পড়তেছে। পরে জিজ্ঞেস করাতে আপনাদের কথা বলল, কিন্তু ও এখনো পুরোপুরি আপনাদের চিনে না। ও কোনো ক্ষতি? না আঙ্কেল, ওইগুলো যদি করতাম তাহলে ওকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আসতাম না। তুমি কিন্তু মনে কষ্ট নিও না। এরকম প্রশ্ন করাটাই স্বাভাবিক। আঙ্কেল, চলি তাহলে। উঠে যেতে থাকে, তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। এই কোথায় আছো আমাকে রেখে? এরা কারা? এরা তোমার বাবা মা। আজ থেকে তুমি ওনাদের সাথে এই বাসায় থাকবে। আমি তো ওনাদের চিনি না, তাহলে ওনাদের সাথে কেন থাকবো বলো? এনাদের সাথে কয়েকটা দিন থাকলে তোমার বাকিগুলাও মনে পড়বে। তুমি আমাকে দেখতে আসবে তো? আসবো। আমি তাহলে এখন আসি। আন্টি, এই ওষুধগুলো খাওয়াবেন ওকে। আশা করি 7 দিনের ভিতরে ওর সবটা মনে পড়বে। তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না? না আন্টি, তেমন জ্বালাইনি। ও তো আমার মেয়ে, আমি জানি ও কেমন। আচ্ছা, তুমি কিন্তু মাঝে মধ্যে এসো। ঠিক আছে, আসবো। চলি তাহলে আমি। ওখান থেকে বেরিয়ে আসে।
ইরার বাবা মা ইরাকে নিয়ে রুমে আসে। রুমে এনে ওর যত্ন আর দেখাশোনা করতে থাকে। অন্যদিকে আকাশ বাসায় এসে একটা ঘুম দেয়। পরের দিন জাফর তো লোকজন রেডি করে ফেলে, আরও কিছু লোকদের খবর দেয়, যা আকাশ জানতে পারে। জাফরের ফোন হ্যাক করে সেজন্য আসিফকে কল দেয়। কে রে তুই? আমি কে তা এখন জেনে তোর কোনো কাজ নেই। আমি যা বলতে চেয়েছি তা এখন ভালো করে শুনে রাখ, কেননা এতে তোর জীবনও বাঁচতে পারে। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। ব্যাপার খুবই সহজ। কিরকম সহজ? জাফরকে তো চিনো? চিনি তো, কিন্তু জাফরের কথা তুই আমাকে বলিসনি কেন? কেননা জাফর তোকে মারার জন্য তোর আস্তানায় আসতেছে। তুই বললেই আমি কি তোর কথা বিশ্বাস করে নেব? বিশ্বাস তো করতে হবে। যদি না করি? তাহলে আমার তো কোনো ক্ষতি হবে না, যা হবার তোর হবে। রাখি তাহলে। কল কেটে দিয়ে বসে থাকে। তখন এটা কি করলেন ভাই? কেন, কি করলাম? আপনি আসিফকে কেন বলতে গেলেন? এখন আসিফ তো আগে থেকেই লোকজন রেডি করে রেখে দিবে। আমিও তা চাই। কিন্তু কেন? এর কারণ হচ্ছে এতে দুজনেই মারা পড়বে। সেটা কিভাবে? কিভাবে বলতে, যদি আসিফকে না জানানো হয় তাহলে তো জাফর অনেক সহজেই মেরে ফেলবে। এখন আসিফ জানলো, সেজন্য ও নিজেকে বাঁচাতে পারবে। এতে আপনার কি লাভ? ওরা এখন যুদ্ধ করবে আর দুই পক্ষের লোক মারা যাবে আর লোক কমতে থাকবে। এতে ওরা দুর্বল হয়ে পড়বে। কিন্তু ওদের তো মরতে হবে। ওরা ঠিকই মারা যাবে। কিন্তু কিভাবে? কিভাবে আবার? আমি ওদের মেরে আসব। ওদের মধ্যে যে বেঁচে যাবে সেই মারা যাবে আমার হাতে। তাহলে তো আমাদের এখনই রওনা দিতে হবে। চলো তাহলে আমরা নিজেদের কাজ করে নিই। ওরা বেরিয়ে পড়ে। এইদিকে আসিফও কি মনে করে লোকজন নিয়ে রেডি থাকে। কিছুক্ষণ পর 5টা গাড়ি ওর আস্তানার দিকে আসতে থাকে। দেখেন ভাই, তার মানে লোকটা সত্যি বলেছিল। সেটা তো দেখতেছি আমি। এখন তাহলে কি করা যায়? ওরা গাড়ি থেকে নামলেই হামলা শুরু করব। ঠিক আছে বস। জাফর গাড়ি থেকে নামে, সাথে লোকদেরও নামায়। এরা নামার পরেই আসিফের লোকেরা হামলা করে। ওরা জেনে গেছে, তোমরাও হামলা করো। ঠিক আছে বস। এরপর দুই পক্ষের লড়াই হতে থাকে। এতে দুই দলের লোক মারা যেতে থাকে। 1 ঘন্টা ধরে এই লড়াই চলতে থাকে। 1 ঘন্টা পরে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুইও আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুইও বাঁচতে পারবি না। তোর কত বড় সাহস! তুই আমাকে মারার জন্য আমার আস্তানায় লোক পাঠিয়েছিস? আমি তো কোনো লোক পাঠাইনি। আমার উপরে হামলা হয়, তাও তোর বন্দুক দিয়ে? এগুলো তো অন্য কেউ চুরি করে নিয়ে গেছে। মিথ্যে বলবি না। আমি সত্যি বলছি, এই একে আমার লোককে মেরে সবকিছু নিয়ে গেছে। ওনার কি বন্দুকের অভাব আছে যে তোর এইগুলো নিতে যাবে? তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি সত্যি বলছি, আমার মনে হয় কেউ একজন আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য এমনটা করছে। কিন্তু কে হতে পারে? কথাটা বলতে বলতে আকাশ আর আবির দুজনেই আসিফ আর জাফরের হাতগুলো করে সাথে পায়ে ওরা দুজনে মাটিতে পড়ে আছে। তোরা ঠিকই ধরেছিস, আমি সব করেছি। আমরা তোর কি ক্ষতি করেছি? তোরা আমার ক্ষতি না করলেও সাধারণ লোকজনের ক্ষতি করেছিস। কার কি ক্ষতি করলাম আমরা? তোরা দুজনেই ড্রাগস আর হেরোইনের ব্যবসা করিস, তার সাথে অস্ত্রের কথা তো বাদই দিলাম। মাফিয়ার মূল ব্যবসায়ী এইগুলা। এটাই তো সমস্যা, মাফিয়া হয়েও লোকজনের ক্ষতি না করেও থাকা যায়। কিন্তু তোরা তো কলেজ আর ভার্সিটির ছেলে মেয়েদের নষ্ট করে ফেলছিস। প্লিজ ভাই, আমাদের বাঁচা। তোদের মতো লোকদের কোনো ক্ষমা নেই। আবির, ওদের মেরে ফেলো এখনই। ঠিক আছে। আবির ওদের মেরে ফেলে। এখন হয়তো অনেকে ভাববেন এটা কি হলো, এদের মেরে তো গল্প শেষ করে দিলেন। আসলে ব্যাপারটা তা না, গল্প এখনো শেষ হয়নি। এরা তো সামান্য কিছু মাফিয়া, সামনে তো আরো বড় বড় রাঘব বোয়াল অপেক্ষা করে বসে আছে। কেননা এদের মারার পরেই তো ওদের আগমন হবে। সামনের দিকে গল্পের টুইস্ট আরো জটিল আর মজা হবে, তা আপনারা দেখতে পারবেন যখন গল্পটা পড়তে থাকবেন। এদের মেরে চলে আসে আস্তানায়। বস, এখন কি করবেন? সব শত্রু তো শেষ। কোথায় আর শেষ হলো, সবে তো মাত্র শুরু। কি বলেন? ঠিকই বলেছি, সবে তো শুরু।
ওরা যাদের হয়ে কাজ করে তারা কি বসে থাকবে? কিন্তু ওরা কারা? সেটা আমি খুঁজে বের করে নিব। ঠিক আছে ভাই। আমি গেলাম, তোমরাও রেস্ট নাও। নতুন কোনো লোক যদি আমাদের দলে আসতে চায় ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ঠিক করবে, তবে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। জি ভাই, জানাবো। আকাশ ওর বাসায় চলে আসে। অন্যদিকে ইরা ঘুম থেকে উঠে আকাশকে না দেখে চেঁচামেচি শুরু করে দেয়। তখন ওরা বাবা মা আসে রুমে। ইরা, কি হয়েছে? তুই চাচাচ্ছিস কেন? আমার সাথে এতদিন যে ছিল সে কোথায়? তোর সাথে তো কেউ ছিল না। ও আচ্ছা। এইভাবে ইরা মাঝে মাঝে আকাশকে খোঁজে, কিন্তু ইরার বাবা মা ব্যাপারটা এড়িয়ে যায়, কেননা এতে ইরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ইরা এখন মোটামুটি অনেক কিছু মনে করতে পারছে, সেই জন্য ওর বাবা মাও খুশি অনেক। 7 দিন পরে ইরা পুরোপুরি ঠিক হয়, কিন্তু আকাশের সাথে কাটানো দিনগুলো ইরার এখন আর মনে পড়ে না, এক কথায় ভুলে গিয়েছে। এইদিকে আম্মু, আমি ভার্সিটি গেলাম। সাবধানে যাবি গাড়ি নিয়ে। ঠিক আছে আম্মু। এবার গাড়ি নিয়ে বের হয়। কিছুটা দূরে আসার পরে সেম অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। ওই চোখে কি কম দেখিস? কথাটা বলেই ব্যান হয় গাড়ি থেকে। এইদিকে সামনের গাড়ি থেকে আকাশ বের হয়, তবে আকাশ লক্ষ্য করে ইরা ওকে চিনতে পারছে না, সেই জন্য। আমাকে চিনতে পারছো না? মোটেও না। কে আপনি? আমার নাম জেনে কাজ নেই, যেদিকে যাওয়ার ছিল যেতে পারেন। ইরা তো চলে যায়। আকাশ একটু অবাক হয়, সেই জন্য ইরার বাড়িতে আসে। ইরার বাবা মা আকাশকে দেখে খুশি হয় অনেক। আরে আকাশ, তুমি হঠাৎ এতদিন পর এলে? তোমাকে কত করে বললাম আসে, তুমি তো আসলেই না। আন্টি, একটা কথা বলবো কি? বলো, কি কথা? ইরার সাথে আমার দেখা হলো, কিন্তু ও আমাকে চিনতে কেন পারছে না? আসলে ইরা তোমার সাথে থাকার স্মৃতিগুলো ভুলে গিয়েছে। এই বাড়িতে ওকে নিয়ে আসার 3-4 দিন তোমার কথা ওর মনে পড়তো অনেক। আমরা ওকে বুঝিয়ে বলতাম, এরপর এখন তোমাকে চিনতেই পারছে না। কিন্তু এরকমটা কি করে হলো? আমরা ডক্টরের সাথে কথা বলেছিলাম, ডক্টর বলল আগের কোনো কিছুই ওর মনে নেই। তাহলে তো একটা দিক থেকে ভালো হয়েছে, আমাকে ভুলে গেছে। আপনাদের চিনতে পেরেছে, এটাই অনেক। তার উপর পুরোপুরি সুস্থ আছে। কিন্তু তোমাকে ভুলে গেল। তুমি আমার মেয়ের জন্য অনেক করেছো, তোমার কাছে আমি পুরোপুরি ঋণী হয়ে থাকবো। এভাবে বলে লজ্জা দিবেন না। এসেছো যখন তখন দুপুরের খাবার খেয়ে তারপর যাবে। আমার তো কাজ আছে। কোনো কথা শুনবো না, তুমি এখানে বসো, আমি রান্না শেষ করে তোমার সাথে গল্প করব। ঠিক আছে আন্টি। আকাশ অপেক্ষা করে। অন্যদিকে ইরা ভার্সিটিতে বসে আছে বান্ধবীদের সাথে। খিরে, তুই এতগুলো দিন কোথায় ছিলি? এতগুলো দিন বলতে কতদিন? এই তো 20 দিনের মতো। তোর কি মাথায় গেছে? 20 দিন কোথায় দেখলি? তাহলে তুই বল কতদিন? লাস্টবার যখন তোকে ছেলে দেখতে আসবে, তুই তো আমাকে কল করে আমার বাসায় আসতে চেয়েছিলি, কিন্তু তোর কোনো খবরই আর পেলাম না। থাক সেসব কথা, এখন বল কি খাবি? কি খাওয়াবি এটা বল। চল কোনো রেস্টুরেন্টে যাই। যাওয়া যায়। ওরা চলে যায় রেস্টুরেন্টে। অন্যদিকে আকাশ ইরাদের বাসায় বসে আছে। ইরার মায়ের রান্না শেষ, সেজন্য উনি এসে কথা বলতে থাকে। আচ্ছা, তোমার নামটাই তো এখনো জানা হলো না। পারভেজ হোসেন আকাশ। আচ্ছা আন্টি, আপনার মেয়ের নাম কি? তুমি কি ওর নাম জানো না? ও তো সবই বলে গিয়েছে, সেজন্য নামটাও বলতে পারিনি। তাহলে এতগুলো দিন তুমি ওকে কি করে ডেকেছিলে? যেভাবে পেরেছি নাম ডেকেছি। আমার মেয়ের নাম ইরা চৌধুরী। অনেক সুন্দর নাম। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই। তোমার বাবা মা আত্মীয় স্বজন? ছোটবেলায় বাবা মা মারা যায়, আত্মীয় স্বজন আছে কিনা তাও আমি জানি না, কেননা কেউ এখন পর্যন্ত আত্মীয় খোঁজ নিতে আসেনি। বর্তমানে কি করো আর পড়াশোনা কতটুকু করেছো? পড়াশোনা করেছি অনার্স পর্যন্ত। এখন কি চাকরি করো? না আন্টি, ছোটোখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করেছি, মাসে 3-4 লাখ আসে, তা দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে এখন চলো খাবার খেয়ে নেই।
এনারা খাবার খেতে থাকে। ততক্ষণে ইরার বাবা ও চলে আসে ওখানে। উনি ও একসাথে বসে খাবার খাচ্ছে আর গল্প করতে থাকে। অন্যদিকে ইরাও ইতির সাথে গল্প করতে ব্যস্ত। চল এবার বাসায় যাই। ঠিক আছে চল তাহলে। ওরা বেরিয়ে পড়ে। আকাশও ততক্ষণে বেরিয়ে পড়ে। বিকালে ইরা বাসায় ফিরে আসে। ইরা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আচ্ছা, আমার কি কিছু হয়েছিল? হঠাৎ এ প্রশ্ন কেন? ইতি বললে আমি নাকি 20 দিনের মতো ভার্সিটি যাইনি। ভার্সিটি তো অফ ছিল, তাছাড়া এইসব তোকে বুঝতে হবে না। তুই বরং রুমে রেস্ট নে। অন্যদিকে গল্প তো এখন ভিলেন নেই, নতুন করে তো কিছু ভিলেন নিয়ে আসা অনেক দরকার। এইদিকে আকবর ওর লোকদের সাথে কথা বলতে থাকে। আসিফের কোনো খোঁজ কি জানিস? কোন আসিফ? যে ছেলেটা আমাদের থেকে মাল দেয়। কয়েকটা দিন ধরে তো তোর কোনো খোঁজ নেই, মনে হয় অন্য কারো থেকে মাল নেওয়া শুরু করেছি। এরকমটা তো হবার কথা না। তাহলে হয়তো টাকা নেই। একটা কাজ কর, কি কাজ? ওর আস্তানায় এসে খবর নে। যদি অন্য কারো কাছ থেকে মাল নেয় তাহলে তো খবর করে ছেড়ে দিব ওর। ঠিক আছে, আমি কাল লোক পাঠিয়ে দেবো। মনে থাকে যেন। অন্যদিকে আকবরের কথা শুনে বুঝতেই তো পেরেছেন আকবর অনেক বড় একটা মাফিয়া। কিন্তু কতটা বড় মাফিয়া সেসব কিছু তো গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। অন্যদিকে বস, একটা কথা শুনতে পেলাম। কি কথা বলো? জাফরের কোনো খোঁজ তো পাচ্ছি না। কোন জাফর? যে আমাদের থেকে মাল দিত। হয়তো কোন ঝামেলার কারণে ঘা ডাকা দিয়েছে। হতে পারে। তারপরও নজর রাখবি, বুঝতে পারলি? তা তো রাখবো বস। আচ্ছা, তোরা ওই জায়গায় যা, আর কিছু মাল আসবে সেগুলো নিয়ে আসবি। ঠিক আছে। এদিকে আকাশ ওর আস্তানায় বসে আছে। আমরা এখন কি করব? কি করব মানে? ওদের দুজনকে তো মেরে ফেলেছেন। তো কি হয়েছে এখন? কি আর হবে, কয়েকটা দিন ধরে কোথাও অ্যাটাকও করতে পারছি না। সামনে তো এর চেয়ে বড় কিছু হতে চলেছে। কি বলেন? ঠিক বলেছি। কিন্তু কখন আসবে সেসব কিছু? তোর কাছে জাফর আর আসিফের মোবাইল তো আছে? সেগুলো তো আছে, কিন্তু কি করবেন তা দিয়ে? সে অনেক দরকার, তা তুই বুঝবি না। 5 মিনিট সময় দিন, মোবাইল এনে দিচ্ছি। 5 মিনিট পরে মোবাইল এনে হাতে দেয়। মোবাইলটা দেখার পরে দুইটা মোবাইল নিয়ে চলে আসে বাসায়। এসে একটা একটা করে মোবাইল কম্পিউটারে দিতে থাকে। এইগুলো থেকে যে করেই হোক আমাকে তথ্য বের করতেই হবে। কিন্তু কিভাবে করব? কোনোভাবেই তো লক ছাড়া কিছু করা যাচ্ছে না। তখন মোবাইল এবার হ্যাক করার জন্য পাওয়ার ওয়াল সাথে কানেক্ট করে। এতে অনেক তাড়াতাড়ি করে মোবাইল দুটোই হ্যাক করে নেয়। তারপর ভেতরে ছবি আর মোবাইল নাম্বারগুলো কপি করতে থাকে, সাথে বাকি সব ডিটেলসও। সবটা নেওয়া হলে সেই সব কিছু মেলাতে থাকে এক এক করে। এই তো পেয়েছি, এটা দিয়েই অনেক কিছু করা সম্ভব হবে। এখন শুধু শিওর হতে পারলেই হয়। এক এক করে সব কিছু জোগাড় করতে থাকে। অনেকগুলো নাম্বার পায়, প্রতিটা নাম্বার রেকর্ডের মধ্যে ফেলে রাখে। পুরো রাত এইগুলো জোগাড় করতে করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই সকাল হয়, সেজন্য ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তোরা তাহলে যা আর খুঁজে দেখ সব কিছু ঠিক আছে কিনা। জি বস, যাচ্ছি। আকবরের লোকেরা ঠিকানা অনুযায়ী আসে। পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছু পেল না। সেই জন্য কল দেয় আকবরকে। আশেপাশে দেখ তো কোনো তথ্য পাওয়া যায় কিনা। বস, ওদের আস্তানার পিছনে একটা গর্ত খোঁড়া আছে, সেখান থেকে অনেক দুর্গন্ধ আসতেছি। কাছে এসে দেখ কি হতে পারে। ওরা এসে দেখে অনেকগুলো লাশ পড়ে আছে, সাথে পচে গিয়েছে কিছু কিছু জায়গা। তাহলে আর বুঝতে বাকি নেই। কি বুঝতে পেরেছেন বস? ওদের মেলে ফেলেছে কেউ। কি হতে পারে? একটা কাজ কর, ওই শহরে ভালো করে খোঁজ নিয়ে দেখ ওখানে বর্তমানে টপ মাফিয়ার মধ্যে কে আছে। তা জানি আমাদের কাজ কি? কাজ আছে কি নেই সেটা আমি বুঝবো, তোদের এত কিছু বুঝতে হবে না। যা করতে বলেছি তা কর এখন। ঠিক আছে বস, করতেছি।
এরা এদের কাজে লেগে পড়ে। অন্যদিকে আকাশের লোকেরাও নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ওই লোকগুলো আসে আবিরের কাছে, যাদের আবির একবার ভাড়া করেছিল জাফরের উপর হামলা করার জন্য। ওরা আবিরের কাছে এসেই ওর পা ধরে ক্ষমা চাইতে থাকে। ভাই আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। না চিনতে পারে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ ভাই আমাদের ক্ষমা করে দিন, আমরা এরকম ভুল কখনো করবো না। তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা তোমাদের জায়গা থেকে সবটা করেছো। সত্যি ভাই আমাদের ক্ষমা করে দিয়েছেন তো? ক্ষমা করে দিয়েছি। তা এটা বলো, জি কথা বলুন। তোমরা হঠাৎ এখানে কেন এলে, আর কি মনে করেই এলে বলো তো? আমরা এসেছি কাজের জন্য, কিন্তু এখানে এসে আপনাকে দেখতে পাবো তা আমরা ভাবিনি। কেন, তোমাদের হাটে কি কাজ নেই? না ভাই। ঠিক আছে, তোমরা এখানেই থাকো। আমার বস যখন আসবে উনি কথা বলে নিবে তোমাদের সাথে। কি বলেন, আপনার উপরেও বস আছে? আছে। তোমরা তাহলে ওই দিকটা দেখো। অন্যদিকে আকাশ দুপুরে ঘুম থেকে উঠে আবার কম্পিউটার নিয়ে বসে পড়ে। কোনো কল রেকর্ড হয়েছে কিনা সেই সব কিছু শুনতে থাকে। তখন একটা কল শুনে অনেক কিছু বুঝতে পারে। তার মানে সব কিছু দেখি ওরা আগে থেকেই ভেবে রেখেছে। তবে আমি তো কম না, যে কোনোভাবে কিছু না কিছু তো আমি জেনেই যাই। ঠিক আছে, দেখি তোরা কি করতে পারিস। অন্যদিকে জসিমের লোকেরা আসে জাফরের এখানে। এসে জানতে পারে জাফর মারা গেছে কয়েকটা দিন আগেই। সেজন্য একটা কাজ কর তোরা। কি কাজ? তোরা ওখানে এখন বর্তমানে যে বড় মাফিয়া আছে তার সাথে যোগাযোগ কর, তাকে এই প্রস্তাবটা দে। কোন প্রস্তাব? জসিম হেরোইনের ব্যাপারটা। ঠিক আছে। বিকেলের দিকে ইরার বাবা আকাশকে কল দিয়ে ওদের বাসায় আসাতে বলে। সেজন্য ওনাদের বাসায় যায়। কি হয়েছে আঙ্কেল, আমাকে ডেকেছেন কেন? তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কোন সত্যি আঙ্কেল? ইরার সাথে কি তোমার বিয়ে হয়েছিল? কই না তো। কিন্তু তাহলে ইরার মাঝে মাঝে ঘুমের ঘোরে তোমার নাম ধরে ডাকে, তোমাকে জড়িয়ে না ধরলে ওর ঘুম আসে না, এইগুলো বলে কেন? আমি তো আপনাদের সব কিছু বলেছি। ও জ্ঞান ফেরার পর থেকে আমাকে স্বামী বলে ডাকে। ইরার দেখভাল কি তুমি এতদিন করেছিলে? জি আঙ্কেল। তোমাদের মাঝে ওইরকম কোনো কিছু হয়নি তো? কি আজে বাজে কথা বলছেন আঙ্কেল? আমি এই কারণেই বলতেছি, কারণ তোমরা 10 দিন একই ছাদের নিচে ছিলে। এরা তো মাঝে মাঝে এটাও বলে তুমি ওর পাশে ও ঘুমাতে। সেগুলো তো ইরার জন্য ঘুমাতে হতো, ও তো জোর করে আমাকে রেখে দেয়। তুমি বললে কি বিশ্বাস করব আমি? তাহলে একটা কাজ করি, এই পেন ড্রাইভে সব কিছু অডিও রেকর্ড করা আছে, ভিডিও। আপনারা ওর বাবা মা, সেজন্য তা দেখা ঠিক হবে না। তাই অডিওগুলো শুনে নিলে বুঝতে পারবেন। আমি জানি আপনাদের মনে কি চলছে, তবে এতটুকু বিশ্বাস রাখুন, আমি ইরার বড় ধরনের কোনো ক্ষতি করিনি, সুযোগ থাকা সত্ত্বেও। চলি আঙ্কেল। পেন ড্রাইভ দিয়ে চলে আসে। ইরার বাবা মা সবটা শুনতে থাকে। ওনাদের তো বিশ্বাসই হচ্ছে না ইরা এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলবে। সবটা শুনে ওনারা এখন নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারে। সেজন্য আবার কল দেয়। জি আঙ্কেল বলুন। সরি বাবা, তোমাকে আমরা ভুল বুঝেছিলাম। না আঙ্কেল, ঠিক আছে। সত্যি আকাশ, তুমি অনেক ভালো একটা ছেলে। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো ইরার সুযোগ বারবার নিত। এটা আমার কর্তব্য আঙ্কেল। তা আপনার মেয়ে এখন ঠিক আছে তো? মোটেও ঠিক নেই। কোনো ঠিক নেই? কি হয়েছে আবার? আমার মেয়ে আগে একা একা ঘুমাতো, কাউকে পাশে নিয়ে ঘুমাতে পারে না, কিন্তু তোমাকে পাশে নিয়ে ঘুমিয়েছে, সেজন্য এখন ও একা একা ঘুমাতে পারে না। এখন আমি কি করব আঙ্কেল? আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। এটা কি করে সম্ভব? আমার মেয়েকে কি তোমার পছন্দ না? আপনার মেয়েকে সবাই পছন্দ করবে, কিন্তু ও কি আমাকে পছন্দ করবে? যদিও ওর কিছু মনে নেই, কিন্তু এখন মাঝে মাঝে তোমার কথা ওর মনে পড়ে, কিন্তু তোমার মুখটা নাকি মনে পড়ে না। কি করব, অনেক যত্ন করেছিলাম তো, সেজন্য হয়তো মনে পড়ে। সেজন্য বললাম তুমি আমার মেয়ের দায়িত্ব নাও। আপনার মেয়ে কি রাজি হবে? ও যখন বুঝতে পারবে তুমি সে ব্যক্তি, তখন দেখবে ও নিজে থেকেই তোমার কাছে যাবে। আচ্ছা, যদি ইরার দিক থেকে সবটা ঠিক থাকে তাহলে আমার দিক থেকেও হ্যাঁ পাবেন। ঠিক আছে।
কিছুক্ষণ পরে আকাশ চলে আসে আস্তানায়। এত ধরে করলে যে? কোথায় আর ধ্যানি, তা কিছু কি হয়েছে? তেমন কিছু তো হয়নি। তাহলে এত জরুরি খোঁজ করলে? কিছু নতুন লোক এসেছে। নতুন লোক? ওরা আমাদের দলে যোগ দিতে চায়। নতুন লোক তো এখন রাখা সম্ভব না। কেন বস? জাফর আর আসিফ যাদের হয়ে কাজ করতো ওরা এখানে এসেছে খোঁজ নেওয়ার জন্য। সেজন্য ওরা আমার দলে ঢুকে শিওর হতে চায় আসলে ওদের কে মেরেছে, এই খবরটা নেওয়ার জন্য। এরা ওই লোক হবে না। আমি খোঁজ নিয়ে দেখেছি। আপনি মোটেও বুঝতে পারছেন না। তুমি বলো কি সেটা? ওরা ওই লোকগুলো যাদের আমি টাকা দিয়ে জাফরের ওপর হামলা করতে বলেছিলাম। একটা কাজ করো, ওদের রেখে দাও, তবে ওদের আগে ভালো করে একটু ভাজিয়ে দেখবে ওরা কি আসলে কাজ করতে এসেছে নাকি অন্য কোনো কাজে এসেছে। সে সবটা কিন্তু ভালো করে দেখতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, সেসব কিছু আমি বুঝে আর দেখে নেব। যদি কোনো ঝামেলা পাই তাহলে ওদের মেরে ফেলবো। সেটাই ভালো হবে। তাহলে ওদের বলে দিও। ঠিক আছে। ওইদিকে রাতে ইরা বসে আছে, তখন ওর হাতে চকলেট লেগে যায়। সেজন্য সেটা ধোয়ার সময় আঙুলে থাকা রিংটার দিকে চোখ যায়। এই রিং আমার আঙুলে কি করে আসলো? ও মা, মা কোথায় তুমি? কি হয়েছে, এভাবে চাচাচ্ছিস কেন? আমার হাতে রিং আসলো কি করে? কোন রিং? এই দেখো, এটার কথা বলছিলাম আমি। এটা তো তোর হাতে আগে থেকেই ছিল, তুই কি আজকে দেখেছিস? আজকেই তো খেয়াল করলাম। তা আমাকে এটা বলো, আমার হাতে কেন? মনে হয় ওই ছেলেই দিয়ে গেছে। কোন ছেলে? যাকে তুই স্বপ্নে জড়িয়ে ধরে ঘুমাস, হয়তো সে দিয়ে গেছে। তুমি এত বোকা বোকা কথা কেন বলো? স্বপ্ন কি সত্যি হয় নাকি? মানছি আমি স্বপ্ন দেখি, কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, তার মানে কি সেটা পড়িয়ে গেছে? হতেও পারে, তাছাড়া এটা তো ডায়মন্ডের রিং। খুলে কি রেখে দেব? খুলতে হবে না, পরে থাক। সত্যি কি পড়তে হবে? সুন্দরই তো লাগছে। ঠিক আছে, তবে কে দিল এটা আমাকে, সেটা আমি বুঝতেই পারছি না। হয়তো তোর স্বপ্নে থাকা সেই রাজপুত্র। আচ্ছা একটা কথা বলতো। কি কথা? তোর স্বপ্নের রাজপুত্র যদি তোর সামনে কখনো আসে তাহলে কি করবি? বিয়ে করে নিব। তোমরা তো এমনিতেই আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, তো হঠাৎ এই প্রশ্ন? কিছু কি হয়েছে? তেমন কিছু হয়নি, ঠিক আছে সবকিছু। এইদিকে পরের দিন আকবরের লোকেরা ওর কাছে আসে। বস, একটা কথা জানতে পেরেছি। কি কথা? ওখানে একজন মাফিয়া আছে। তোর কি হয়েছে? আমার তো মনে হয় এই সব কিছু ওই লোকটাই করেছি। তুই কিভাবে শিওর হচ্ছিস? কারণ যারা মারা গেছে তাদের তুলনায় ওই লোকটা অনেক শক্তিশালী ছিল। এর বাইরে এদের সাথে ওদের প্রায় সবাই ঝামেলা হয়। তাহলে ওই গ্রুপে যেভাবে ঢুকে যা এবং সব খবর আমাদেরকে দিতে থাকিস। ঠিক আছে বস। এমনিভাবে জসিমও ওর লোকদের আকাশের গ্রুপে যেতে বলে। এক কথায় সবাই এখন আকাশের পিছনে পড়ে আছে। তাহলে আকাশ কি পারবে এই সব কিছু থেকে বের হতে, নাকি এখানেই আটকা পড়বে, নিজের জীবনটা দিয়ে দিবে? যদি মারা যায় তাহলে কি গল্পের নতুন কোনো নায়ক আসবে, বা নায়িকাও কি নতুন করে আসবে? সেসব আপনারা সামনেই জানতে পারবেন। এইদিকে বস, আজকে প্রায় 50 জন এসেছে আমাদের সাথে কাজ করার জন্য। এরা কি সবাই এখানকার? এখানকার বলতে অনেকেই আছে, বাহির থেকে এসেছে। সবার নাম ঠিকানা আর নাম্বার নিয়ে আসো, আমি চেক করে জানাবো কাকে রাখবো আর কাকে রাখবো না। সবার সব ডিটেলস তাহলে আমি নিয়ে আসি। ঠিক আছে যাও। ডিটেলস নেওয়ার পরে ওদের 3 দিন পরে আসার জন্য বলবে। আবির ডিটেলস নিয়ে এসে আকাশের হাতে দেয়। সেগুলো নিয়ে চলে যায়। ওখান থেকে বাসায় ফিরে সবার নাম্বারে কল লিস্ট থেকে শুরু করে কে কার সাথে কথা বলতো সব কিছু খুঁজে নিতে থাকে। কিছুক্ষণ পরে বাহ, তাহলে এই ব্যাপার। আমাকে মারার জন্য দেখি সব কিছু ওরা আগে থেকেই রেডি করে রেখেছে। তবে ওরা তো আর জানে না আমি কি জিনিস। আমিও দেখে নিব ওরা কি করতে পারে।
একে একে 10 জনের নাম আলাদা করে রাখে, সাথে ছবিগুলো আলাদা করে নেয়। এইদিকে ইরা ভার্সিটিতে যাওয়ার সময় কিছু ছেলে ওকে নানাভাবে খারাপ কথা বলতে থাকে, যা ইরা ওর মাকে জানায়। তুই আমাকে এইসব আগে বলবি তো? আমি কি জানতাম ওরা এরকমটা করবে প্রায় সময়? আচ্ছা, কাল তোর সাথে আমি একজনকে পাঠাবো। কাকে পাঠাবে তুমি? কালকেই দেখতে পারবি। পরের দিন সকালে আকাশ ইরাদের বাসায় বসে আছে। ইরার মা নাস্তা বানিয়ে খাওয়াচ্ছে। আসলে ইরার মা আসতে বলেছিল, সেই জন্যই এসেছে। ইরা তো নেমে অবাক। এ কি আম্মু, উনি কি? তুই কি চিনতে পারছিস না? আমি কি করে চিনবো? আচ্ছা শোন, ও তোর সাথে ভার্সিটিতে যাবে। এই বয়সে কি পড়তে যাবে? পড়তে যাবে না, তোকে যে ছেলেগুলো বিরক্ত করে ওদের শিক্ষা দিতে। পারবে বলে তো মনে হয় না। আমি কি পারি তা না হয় গাড়িতেই বলবো। ঠিক আছে, চলুন তাহলে। গাড়িতে বসে আছে আর ড্রাইভ করতে থাকে। তখন তো বলুন, কি পারেন? আমার সম্পর্কে বলবো নাকি আপনার সম্পর্কে? আমার মাই তো নিজেই আমার সম্পর্কে কিছুই জানে না, সেখানে আপনি কিভাবে? আপনার বুকে 6টা তিল আছে, একদিকে 2টা আর একদিকে 4টা, পিঠেও একটা আছে। এর বাহিরে? বাকিটা শোনার আগেই ইরা গাড়ি ব্রেক করে। আকাশের দিকে তাকিয়ে আছে রেগে। ওই তুই কে বলতো? আমার এই তিলগুলোর ব্যাপারে কেউ জানে না, তো তুই জানিস কি করে? দেখেছি বলেই তো জানি। ফাজলামো করছিস আমার সাথে? তোর সাথে আজকেই দেখা হয়েছে। আজকে নয়, বরং 1 মাস আগে, তখন থেকে জানি। 1 মাস আগেই যদি দেখা হয়, কিন্তু এইগুলোর ব্যাপারে জানিস কি করে? সব কিছু আমি দেখেছি, সেজন্য। কিভাবে দেখলি বল? জামা চেঞ্জ। কি বললি আবার বল? না, কিছু না। তুই কি বললি? তা কোন ছেলে ডিস্টার্ব করে আগে ওদের দেখি, তারপর বাকি প্রশ্নের উত্তর দেব। আর একটু সামনেই থাকে ছেলেগুলো। আর একটু সামনে কিছু ছেলে আসে। ওরা আকাশকে দেখে চিনতে পারেনি, সেজন্য নানা রকম উল্টাপাল্টা কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে, তোদের যদি কথা শেষ হয়ে থাকে তাহলে এখন মারামারি শেষ করে নেই। তুই কি একাই পারবি আমাদের 5 জনের সাথে? আগে আয়, তারপর বাকিটা দেখব। ওই ওকে ধর। এরপর ওই ছেলেগুলোকে ইচ্ছা অনুযায়ী মারতে থাকে। সবাই মাটিতে শুয়ে আছে আর ব্যথায় কাতরাচ্ছে। এরপর থেকে যদি তোদের দেখি কোনো মেয়ের দিকে এরকম খারাপভাবে তাকিয়েছিস বা কিছু বলেছিস, জানে মেরে ফেলবো। ঠিক আছে ভাই, মনে রাখবো। ছেলেগুলো মার খেয়ে চলে যায় ওখান থেকে। এদিকে ইরা তো অবাক হয়ে আকাশকে দেখে। আরও কিছু জানার আছে? আমার সম্পর্কে এগুলো জানো কি করে? একসাথে থাকলে জানার তো কথা। আমরা কবে একসাথে থেকেছি? আচ্ছা, তোমার হাতে এই রিংটা কে দিল? কে দিল জানি না। কখনো এই রিং যদি খোলো, নিচে একটা নাম দেখতে পারবে। এই রিং এর নিচে নাম? সেটা কিভাবে? বাসায় গিয়ে খুলে দেখবেন। তো কার নাম? আমার নাম দেখতে পারবে। কিন্তু আপনার নাম কি? পারভেজ হোসেন আকাশ। কিন্তু আপনার নাম এই রিং এর মধ্যে কেন লেখা থাকবে? কারণ এই রিং তো আমি পরিয়ে দিয়েছিলাম, সেজন্য বানানোর সময়ে আমার নামটা বসাতে বলেছি। আপনি কেন আমাকে রিং দিতে যাবেন? বললাম না, আমার অনেকগুলো একসাথে থেকেছি তো, সেজন্য তোমার ব্যাপারে সবটা জানি। মিথ্যে বলার জায়গা পান না? তাহলে বাসায় ফিরে রিং নিচে আমার নামটা দেখে নিও। যদি নাম থাকে তাহলে ভেবে নিও আমি সেই ছেলে যার বাসায় তুমি 10টা দিন থেকেছো, আর ওই 10 দিনেই সবটা দেখা শেষ হয়েছে। সবটা বলতে কিছুই তো বুঝতেছি না। এখন বুঝে কাজ নেই, বাসায় ফিরে
সবটা বুঝতে পারবে ঠান্ডা মাথায়। ইরা চলে আসে বাসায়, এসে ওর মাকে জিজ্ঞেস করতে থাকে। উনি ও শোনার পরে ছেলেটি ঠিকই বলেছে। ঠিক বলতে? ইরার মা ওকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরার তো বিশ্বাসই হচ্ছে না ওর সাথে এরকম কিছু ঘটে যাবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাহলে এই অডিও প্লেয়ার তোর রুমে গিয়ে শুনতে থাক। কি আছে এতে? রুমে এসে শুন, তাহলেই শুনতে পারবি। রুমে এসে ইরা শুনতে থাকে। টানা 8 ঘন্টা ধরে শোনার পরে বুঝতে পারে আকাশ কিভাবে ইরার তিলের কথাটা জানতে পারলো। শোনা শেষ হলে নিচে নামে। তোমরাও কি এই কথাগুলো শুনেছ? আমরাও প্রথমে বিশ্বাস করিনি তুই এইগুলো যে করবি, পরে ছেলেটি এইগুলো আমাদের শোনায়। আম্মু, তাহলে তো আমার সর্বনাশ করে ফেলেছে। ওইরকম কিছুই হয়নি, ছেলেটি তো বললো। কি বলছো হয়নি? ওই ছেলেটা আমাকে ওইভাবে দেখেও নিল, না জানি কি কি করেছে আমার সাথে। আর আমিও কেমন জানি, চেনা নেই জানা নেই ওকে স্বামী বলে মেনে নিলাম কি করে? দোষ তো তোকে দিচ্ছি না, তুই ওকে ওইভাবে মেনে নিয়েছিস, তবে ছেলেটি তোর যথেষ্ট খেয়াল রেখেছে। সে তো শুনতেই পাচ্ছি। আমি বলি কি, তুই এই ছেলেকে বিয়ে করে নে। কি বলছো এসব তুমি? একটা অচেনা ছেলেকে বিয়ে করাটা কি ঠিক হবে? দেখ, যে ছেলে তোর অসুস্থতায় তোর এইরকম ভাবে সেবা যত্ন করেছে, সেই ছেলে আর যাই হোক খারাপ তো হবে না। এটা ঠিক, কিন্তু তাই বলে বিয়ে করতে হবে? ছেলে তো মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে। কিন্তু ও কি রাজি হবে? তুই রাজি থাকলে কথা বলে দেখতে পারি। ঠিক আছে, দেখো তাহলে। এদিকে ইরার মা আকাশকে আসতে বলে। রাতের বেলায় আকাশ আস্তানায় আসে। কি ব্যাপার, এত রাতে আস্তানায় কেন? কিছু মাল আনার কথা ছিল, সেগুলো কি এনেছিস? ওইগুলো তো গোডাউনে রাখা আছে। চল তো গিয়ে দেখে আসি। ওরা গোডাউনে আসে, কিন্তু অনেক মালই ওখানে এসে পায়নি। এটা কি করে সম্ভব? মালগুলো যাবে কোথায়? তাহলে কি আমার সন্দেহ ঠিক? নতুন যে লোকগুলো এসেছে তাদের মধ্যে কেউ করেছে। ওরাই করেছে, তাও 10 জন মিলে। কিন্তু ওরা কারা? এটা ওদের লিস্ট। ওদের কৌশলে জিজ্ঞেস করে কথা বের করার চেষ্টা করো, যেন ওরা বুঝতে না পারে। আপনিও থাক। ঠিক আছে। দুজন আসে, সাথে ওই 10 জনকে সামনে নিয়ে আসা হলো। তোমাদের এখানে ডাকার কিছু কারণ আছে। জি বলুন, কি কারণ? আজকে যে মালগুলো গোডাউনে আনা হয়েছে সেখান থেকে কিছু মাল পাওয়া যাচ্ছে না। তোমরা কি এ ব্যাপারে কিছু জানো? আমরা তো এখন জানি না কোনো কিছু। আচ্ছা, তোমরা আজকে কোথায় ছিলে সন্ধ্যের দিকে? আমরা তো এখানেই ছিলাম। তাহলে কেউ এসে মাল নিয়ে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না। এখন কি করা যায় তাহলে? তা কি করে বলবো বস? তোমাদের যে অস্ত্রগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? সেগুলো তো আমরা ভেতরে রেখে এসেছি। আচ্ছা আবির, দরজা বন্ধ করো। দরজা কেন বন্ধ করব? আমরা 12 জন মিলে একটা মুভি দেখব। ওদেরও ডেকে নিয়ে আসি, সবাই একসাথে দেখব। সবাইকে লাগবে না, 12 জন মিলেই দেখব। আবির দরজা বন্ধ করে। তখন আকাশ সিসিটিভি ক্যামেরা চালু করে। এখানে যে ক্যামেরা আছে আবির তা নিজেও জানে না। এসব কি? তোমরা যে মালগুলো রেখেছো তার ভিডিও। একটু পরে বুঝতে পারবো কারাই কাজটা করেছে। এইদিকে ওই 10 জন ঠিকই বুঝতে পেরেছে আজকে যে ওদের রক্ষে নেই, তাও বসে আছে। আবির নিজেও অবাক হয় ভিডিও দেখে, কেননা ওরা 10 জন মিলে অস্ত্রগুলো সরিয়েছে এখান থেকে। এই নিয়ে তোমাদের কোনো মন্তব্য আছে? বস, আমাদের ছেড়ে দিন, আমরা আর কখনো এরকমটা করব না। প্লিজ বস, আমাদের ছেড়ে দিন। ছেড়ে দিব? আগে বলো, অস্ত্রগুলো কাকে দিয়েছো তোমরা? আমি আমার বসের জন্য পাঠিয়েছি। আর তোরা কি করলি? আমাদের বসের জন্য পাঠিয়েছি। আমি আগে থেকেই জানি তোরা কে কার হয়ে কাজ করিস। আমি এটাও জানি তোরা ওদের কথায় আমার দলে এসেছিস, যেন আমার সব খবর
ওখানে পৌঁছে দিতে পারিস। কি বললেন? এগুলো আপনি কিভাবে জানেন? আমি যেমনভাবে মাফিয়া তেমনভাবে না থাক, ওই পরিচয় জেনে তোমাদের কোনো কাজ নেই। তোমরা এখন একটা কাজ করো। কি কাজ? তোমরা তোমাদের বসকে কল দিবে, বলবে তোমরা আরও অস্ত্র পেয়েছো, সেগুলো যেন আগের জায়গা থেকে নিয়ে যায় এসে। ওরাও তাই করলো, কল দিয়ে ওদের সবটা বলে দেয়। তারপর তা কোন জায়গা থেকে ওরা অস্ত্রগুলো নিয়ে যেত? লোকগুলো ঠিকানা বলে, যা আকাশের আস্তানার উল্টো দিকে পড়ে। আবির, এবার ওদের মেরে ফেলো। কি বলেন? ওদের বাঁচিয়ে রাখলে ওরা একটা সময় এসে আমাদেরই মেরে ফেলবে, সেজন্য ওদের কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। ঠিক আছে। লোকগুলো অনেক কান্নাকাটি করে ও রেহাই পায়নি। মেরে ফেলা হয় ওদের। ওদের মেরে জঙ্গলের ভিতরে একটা নদী আছে, ওই নদীতে ওদের ভাসিয়ে দেয়। এখন কি করব? ওরা তো বলেছে কাল সকালে আসবে, তখন ওদের আটকে রাখবো। তারপর ওদের থেকে বাকি ঠিকানা নিব। ঠিকানা তো ওদেরও জিজ্ঞাসা করতে পারতেন। এরা জানলেও ভয় বলবে না। তাছাড়া এখন যারা আসবে তারা সবই জানবে। আমি তাহলে লোকজন রেডি করতেছি। সকালবেলায় আকাশ কিছু লোকদের মিথ্যে ভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে, যেন ওরা দেখে এই দিকে আসে। ঠিক তেমনই হলো। ওরা নিজেদের লোক মনে করে এই দিকেই আসতে থাকে এক এক করে। কি ব্যাপার, তোমরা কারা? ওনারা একটু কাজে ব্যস্ত, সেই জন্য আমাদের পাঠিয়েছে। দাও অস্ত্রগুলো। এরা 5 জন এসেছে। ওরাও 5 জন ছিল, আবির সহ। সেজন্য ওদের এখানে ধরে ফেলে। তোরা কারা? যাকে মারার প্ল্যান করছিস। প্লিজ ভাই, আমাদের ছেড়ে দিন, আমরা আর এমনটা কখনো করবো না। ছেড়েই যদি দিতাম তাহলে তো এত দূর এভাবে নিয়ে আসতাম না। ওদের নিয়ে আয়। কিছুক্ষণ পর ওদের নিয়ে আসা হলো আকাশের কাছে। তোদের পরিচয় জেনে কাজ নেই। তোরা তোদের বসের ঠিকানা আমাকে বল, সাথে আর কোথায় কোথায় ওর আস্তানা আছে আমাকে বলে দে, তাহলে আমি তোদের ছেড়ে দিব। আমরা কিছু জানি না। আবির, এরা মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারছে না। আমার কাছেও তাই মনে হয়। এখন তাহলে কি করা যায় বলো তো? মেরে ফেলবো কি? না ভাই, আমাদের মারবেন না। তাহলে ঠিকানাগুলো বলে দে। ওরা ঠিকানা বলে, সেগুলো লিখে রাখে। এবার তো আমাদের যেতে দিন। তোরা যে ঠিকানাগুলো দিয়েছিস সেগুলো আজও সঠিক কিনা সেটা তো যাচাই করতে হবে। বিশ্বাস করুন, আমরা সঠিক ঠিকানাই বলেছি। আবির, তুমি একটা কাজ করো। কি কাজ? এই ঠিকানা আমাদের 2 জন করে লোক পাঠাও, ওরা এসে দেখুক আসলে সব ঠিক কিনা। যদি ঠিক থাকে তাহলে ছেড়ে দিব। ততদিন ওদের কি করব? আপাতত আটকে রাখবো, শিওর হওয়ার পরেই ওদের ছেড়ে দিব। ঠিক আছে। কিছুক্ষণ পর আবির ওই ঠিকানাগুলোতে 2 জন করে মোট 5টা ঠিকানার লোক পাঠায়। ওরা কি বলে তা আমাকে জানাবে। আমি একটা কাজে যাচ্ছি, রাতে আবার ফিরবো, তখন বাকিটা শুনে নিব। ঠিক আছে ভাই। ওখান থেকে বাসায় এসে গোসল করে ইরাদের বাসায় আসে। তখন ইরা আর ওর বাবা মা ছিল। এখানে বসো তুমি। এত জরুরি তলব? এরা তুই ওকে তোর রুমে নিয়ে যা, বাকিটা তোমরা দুজনে ঠিক করো, তারপর আমাদের জানাও। কোন বিষয়ে? আমি বলছি, চলুন আমার সাথে। ইরার সাথে রুমে আসে। রুমে এসে বিছানায় বসার জন্য অনুমতি চায় ইরার কাছে। এতে ইরা একটু হেসেই দেয়। আমাকে দেখার আগে, ওইগুলো করার আগে অনুমতি যেখানে নেওয়ার প্রয়োজনই মনে করেনি, সেখানে বিছানায় বসার জন্য অনুমতি যাচ্ছেন। ওই যে ওইগুলো করার জন্য আপনি নিজেই আমাকে বলেছেন। আমি বলেছি শুধু হাজবেন্ড ভেবে, কিন্তু আপনি তো বুঝতে পারতেন। অনেক বুঝিয়েছি, কিন্তু আপনি তো শুনেননি। সুযোগে সদ্ব্যবহার করে নিলেন। কই করলাম? যা যা করেছেন বলতেও লজ্জাও লাগে। এতটা লজ্জা পাওয়াও ঠিক না। একটা সত্যি কথা বলবেন কি? কোন সত্যি?
আপনি তো আমার সাথে 10 দিন বিছানায় ঘুমিয়েছেন, ওই 10 দিনের মধ্যে একবারও কি ওইগুলো হয়েছে? দেখুন, কিস হয়েছিল 4-5 বার। এর বাহিরে আপনি প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমাতেন। এবার ঘুমের ভিতরে আর কি কি হয়েছে তা আমারও মনে নেই। কতবার আমার জামা চেঞ্জ করেছিলেন? এইসব প্রশ্ন করার মানে কি? বাড়ি আমার কি কি ক্ষতি করেছেন, কতটা ক্ষতি হয়েছে, সেসব তো জানার অধিকার আমার আছে। এই তো 10 বারের মতো। যাকে সেসব কথা, আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনার কোনো আপত্তি না থাকে।